আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ 5ই আগস্টের আগের অবস্থায় ফিরতে চায় না বললেন তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একসাথে কাজ করার আহ্বান। আবারও জুলাই আগস্ট অভ্যুত্থানের মতো সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলে সিপিডির আশঙ্কা। দ্রব্যমূল্য বৃদ্ধি ও চাকরি হারানোয় মানুষের ক্ষোভ বাড়ছে মন্তব্য। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে বহু প্রাণহানি। বিক্ষোভকারীদের সন্ত্রাসবাদী উল্লেখ করে কঠোরভাবে দমনে খামেনির নির্দেশ। কোন্দল ভুলে ঐক্যের ইঙ্গিত দিলেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব। নির্বাচনের আগে সম্ভাবনা দেখছেন না শামীম হায়দার পাটোয়ারি। এবং সার বীজ সংকটের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কৃষক। সমস্যা সমাধানে সরকারি বেসরকারি মহলকে এগিয়ে আসার আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ 5ই আগস্টের আগের অবস্থায় ফিরতে চায় না। গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। এখানে শাইখ সিরাজ বসে আছেন, ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। উনি ভালো বলতে পারবেন, আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জড়িত জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রায় 1.5 কোটির মতন সারা বাংলাদেশে, 1,50,00,000 মতন। এর মতো ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে। এই কৃষকদের বিভিন্ন অসহায়ত্বের নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ হয়। আবারও জুলাই আগস্ট অভ্যুত্থানের মতো সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সিপিডি। গবেষণা সংস্থাটি মনে করছে, জিনিসপত্রের উচ্চ মূল্য, চাকরি হারিয়ে বিপুল মানুষের বেকার হয়ে পড়া, নতুন কাজের সুযোগ সৃষ্টি না হওয়ায় বৈষম্য বাড়ছে, যাতে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছেন। মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের নীতির সমালোচনা করে সিপিডি বলেছে, কেবল নীতি সুদ হার বাড়িয়ে কাজ হবে না। নির্বাচিত সরকার না আসলে অর্থনীতিতেও গতি ফিরবে না বলে মনে করছেন তারা। রিজভি নওয়াজের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। নয়া বন্দোবস্তের সময়ে সেই বৈষম্য কি কমেছে? কর্মসংস্থান সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কি স্বস্তি ফেরাতে পেরেছে? ব্যাংকে গিয়ে মানুষ কি গচ্ছিত টাকা তুলতে পারছেন? শিল্পপতিরা কেন বিনিয়োগ করছেন না? বিদেশি বিনিয়োগ কেন কমল? রপ্তানি আয় ধারাবাহিকভাবে কমছে কেন? এসব বিষয় বিশ্লেষণ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিনিয়োগ না থাকলে এখানে কর্মসংস্থান নাই, কর্মসংস্থান না থাকলে আয় নাই, আয় যদি না থাকে সেখানে বৈষম্য একদিকে সৃষ্টি হয়, অন্যদিকে কিন্তু সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। এই যে জুলাই আন্দোলন যেটা হলো, এটা কি দিয়ে শুরু হয়েছিল? চাকরির তো নাই বাজারে, একমাত্র চাকরি সরকারি চাকরি, সেখানে আবার কোটা ছিল। তো এই চাকরির চাহিদাটা এবং তারপরে হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি, সব কিছু মিলিয়ে মানুষের জীবনে যে একটা চাপ, অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল সেই কারণে। এবং সেটা কেন হচ্ছিল? কোনো তো অর্থনীতিতে কোনো ধরনের ব্যক্তি খাতের বিকাশ সেভাবে হচ্ছে না, ব্যক্তি খাত বিনিয়োগ করতে পারছে না। সরকারি বিনিয়োগ হচ্ছে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতি, অপচয় সেগুলো চলছিল। তো এটা একটা বড় ঝুঁকি। আমরা যদি এই বিনিয়োগের ফাঁদের মধ্যে যে পড়ে আছে সেটা থেকে উল্লম্ফন না ঘটাতে পারলে আমাদের এই সমস্যাটা রয়ে যাবে। সিপিডির গবেষকরা বলছেন, সরকার আয়ের চেয়ে ব্যয় বেশি করছে। আমাদের ঋণের, দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকালে রয়েছে উল্লেখ করে সিপিডি বলছে, নির্বাচন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় তবে সামনে কেবলই অন্ধকার। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
ইরানে আর্থিক সংকট ও মুদ্রার দর পতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। তবে টাইম ম্যাগাজিন এক চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার তেহরানের ৬ হাসপাতালেই ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর কথা রেকর্ড করা হয়েছে। মরদেহ সরিয়ে নিয়ে প্রকৃত নিহতের সংখ্যা লুকানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভ দমনে সরকার ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়ায় এবং ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানে অর্থনৈতিক সংকটের জেরে সরকার বিরোধী বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর্থিক সংকট ও মুদ্রার দরপতনের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানে দোকান মালিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন। পরবর্তীতে যা সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। রাজধানী তেহরান ছাড়াও কোম, বাসফাহান, বন্দর আব্বাস ও বর্জনুর্দ শহরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন, ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIBর ভবনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মেট্রো স্টেশন, সরকারি বেসরকারি ব্যাংক, বাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যান পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। ইন্টারনেট না থাকায় পরিস্থিতির পুরো চিত্র গণমাধ্যমে আসছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা। আল জাজিরা বলছে, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এদিকে বিক্ষোভকারীদের ওপর হামলা হলে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালালে ইরানকে নরক দেখতে হবে। ইরান বিক্ষোভকারীদের সঙ্গে শান্তিপূর্ণ আচরণ না করলে সেখানে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র সব দিক থেকে প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা পেহলভি এক্সে দেওয়া এক পোস্টে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসায় বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ গত কয়েক বছরের মধ্যে ইরান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের অর্থনৈতিক দুর্দশার কথা স্বীকার করলেও সহিংসতা উস্কে দেওয়ার জন্য বাইরের শক্তিকে দায়ী করেছেন। খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে উচিত জবাব দিতে তেহরান তার সামরিক বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। সংসদ নির্বাচনের আগে হুসেইন মোহাম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক লাঙ্গল দাবি করছে দুটি পক্ষই। তবে প্রয়োজনে কোন্দল ভুলে ঐক্যের ইঙ্গিত দিয়েছেন একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আর জিএম কাদেরের অংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নির্বাচনের আগে ঐক্যের সম্ভাবনা দেখছেন না। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। সেনাপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান বনে যাওয়া হুসেইন মোহাম্মদ এরশাদ গঠন করে রাজনৈতিক দল জাতীয় পার্টি। কৃষকের বন্ধু লাঙ্গলকে নির্বাচনী প্রতীক হিসাবে বেছে নেন তিনি। এরশাদের মৃত্যু এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতীয় পার্টিতে দেখা দেয় বিভাজন। দু টুকরো হয় এরশাদের হাতে গড়া দলটি। একাংশের দায়িত্বে আনিসুল ইসলাম মাহমুদ, আর একাংশের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদের। জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের মালিকানা দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির দুই অংশের মহাসচিবের কাছে প্রশ্ন ছিল, লাঙ্গল কাদের? জিএম কাদেরের স্বাক্ষরিত মনোনয়ন দেখেই মনোনয়ন দেওয়া হয়েছে এবং যাচাই বাছাইতে সেইটাই মনোনয়ন হয়েছে। অন্যান্য জাতীয় পার্টি থেকে যে মনোনয়নগুলো দেওয়া হয়েছিল সেগুলো যেহেতু নিবন্ধিত না, সেগুলো বাতিল হয়ে গেছে। আইনগতভাবে জাতীয় পার্টি একটি আছে, জিএম কাদেরের নেতৃত্বেই আছে এবং জিএম কাদেরকেই হাতেই লাঙ্গল আছে। এখন আমরাও দাবি করেছি যে লাঙ্গল আমাদের, আর কাদের সাহেব উনি তো লাঙ্গলের মালিক হিসাবে দাবি করেন। মূলত এই লাঙ্গল জাতীয় পার্টির সকল নেতা কর্মী। একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ঐক্যের বিকল্প নেই বললেও আরেকাংশের অ্যাডভোকেট শামীম হায়দার পাটোয়ারি ঐক্যের বিষয়টি ঠেলে দিয়েছেন
তৃণমূলের উপর। জিএম কাদের তাদেরকে বহিষ্কার করার আগেই তারাই তো জিএম কাদেরকে বহিষ্কার করে আলাদা কাউন্সিল করে ফেলেছে, আলাদা মতবাদ দিয়েছে, আলাদা থিওরি দিয়েছে, আলাদা বিবৃতি দিয়েছে। তো সেখানে আসলে ভোটের আগেই আমি এক হওয়ার খুব একটা সম্ভাবনা দেখি না। তবে যেহেতু তারা জাতীয় পার্টি করেছে, আমাদের শ্রদ্ধাভাজন অত্যন্ত, অবশ্যই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। আর তৃণমূল যদি চায় তাহলে জাতীয় পার্টি এক হতে পারে। এমন কোনো ঘটনা ঘটে নেই যা আমাদের চিরদিনের জন্য দূরে সরাই দিয়েছে একে অন্যকে, তা না। মতপার্থক্যের কারণে হয় এরকম, ভাইবেও হয়। এর হইলে তো এখনই হতে হবে, আর না হলে দূর হতে তোমাকে দেখব, তবুও আমার দৃষ্টি তোমার দিকে থাকবে। শীর্ষ নেতারা বলছেন, দলে এমন কোনো সমস্যা তৈরি হয়নি যেখানে জাতীয় পার্টির দুই অংশ ঐক্যবদ্ধ হতে পারবে না। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জে মেঘনার চরে কৃষকরা আবাদ করেছেন শীতের শাকসবজি। চরটির অবস্থানগত কারণে সার, বীজ সহ কৃষি উপকরণ নিয়ে বিভিন্ন সংকটে ভুগছেন বলে জানান স্থানীয় কৃষকরা। সমস্যাগুলো সমাধানে সরকারি বেসরকারি মহলকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত শেখ সিরাজের রিপোর্টে। মেঘনার কুল ঘেঁষে চর কিশোরগঞ্জের বিশাল এলাকা জুড়ে কৃষকের চাষাবাদ। চরটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্ভুক্ত হলেও মুন্সিগঞ্জের সীমানার কাছাকাছি। অবস্থানগত কারণে কৃষি উপকরণ নিয়ে এখানকার কৃষকদের কিছু সংকটের মুখোমুখি হতে হচ্ছে। ওষুধপাতি সার আমাদের বেশি দামে কিনতে হয় আর কি স্যার। সরকারের ডিলারশিপের যে মূল্য দিব আমরা এই বেনিফিটটা আমরা পাই না। বীজের গুণগত মান যাচাই করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। 4 প্যাকেট দানা আনছি বাহুকুলি, একটা প্যাকেট 1100 টাকা নিছে, 4400 টাকা। কিসের ছিল এটা? কি টমেটো। আচ্ছা, তারপর মাত্র 600 সারা হইছে। আর কাছে গিয়া কতই কইতারি না, মু বগুলি যাওন জানা। হের পরে একটা হজ লাগাইছি, হজই ওড়ে নাই। কৃষি বিভাগের অফিসার আসে না? দেই না, আসে মাসে মাসে মার্ক কর্মীকে আছে ঘুরে ওই হে দিয়ে তেরে হেমদে জায়গা মুকে দিই না। অপরিকল্পিত চাষাবাদ আর মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার চরের মাটি নষ্ট হচ্ছে। আগে প্রচুর ফসল হইতো, আমরা এটি তো 3 ফসল করি, কিন্তু ইদারিন স্যার এই যে জমিন গুলি দুর্বল আছে, নষ্ট আছে। যেমন এই যে বাগুন গাছ মরে, কিছু আগে কোনো গাছ মরতো না, যে কোনো জিনিস অল্প সারে মানে প্রচুর ফলন হইতো। তবে সকল সংকট উতরে দেশের শস্য ভাণ্ডারে ঠিকই যোগান দিয়ে যাচ্ছে এই চরের কৃষক। চরের কৃষক জেগে উঠেছে। একসময় যে চর ছিল পতিত, সেই চরগুলো এখন কৃষকের হাতের ছোঁয়ায় শস্যের ভাণ্ডারে পরিণত হয়েছে। অসুবিধা আছে, ভালো মানের বীজ, কৃষি সহায়তা, পরামর্শ এগুলো পেলে এই চরগুলোকে আরও অনেক ফসল সমৃদ্ধ করা যায় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে শহর অঞ্চলে এই চরের উৎপাদিত শাক, সবজি, ফলমূলের একটা বড় যোগান দেওয়া যায়। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ থেকে শেখ সিরাজ, চ্যানেল। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেলের সংবাদে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের ব্যাংকিং খাত অনেকটা স্থিতিশীল, তবে ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় শিক্ষা বিষয়ক সাপ্তাহিক পত্রিকা শিক্ষা বিচিত্রার উদ্যোগে রাজধানীতে ব্যাংকিং অ্যালামনাক গ্রন্থের 7ম সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, ব্যবসায়ী সহ সব অংশীজনের সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। তবে দেশের অর্থনীতি খুব বেশি স্বস্তিতে নেই মন্তব্য করে নীতিমালা, মনিটরিং ও পরামর্শের ক্ষেত্রে এখনও দুর্বলতা রয়ে গেছে বলে জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস BAB'র চেয়ারম্যান আব্দুল হাই সরকার ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার সহ ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা ছিলেন। ব্যাংকিং সেক্টরটা মোটামুটি কিন্তু আমরা যেটা ইনহেরিট করি অনেকটা একটু স্টেবল। এখন যদি আপনি দেখেন ইনফ্লেশন বেড়ে গেছে, 0.25 বেড়ে গেছে। ইনফ্লেশনটা খুবই সেন্সিটিভ জিনিস আয়াগিরি, কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল করা। আমি সেটা সবসময় বলি ইনফ্লেশন ইজ এ পলিটিক্যাল ডাইমেনশন। ডেফিনেটলি অর্থনৈতিক স্বস্তির জায়গাটায় এক ধরনের বলা যায় যে কোয়েশ্চেন মার্কস রয়ে গেছে। আমরা দেখেছি যে কিছু
ব্যক্তিবর্গের বা কিছু গোষ্ঠীর সুবিধার্থে অনেক ধরনের নিয়মকানুন ইত্যাদি তৈরি হচ্ছিল। আশা করি যে এই যে ইমপ্রুভ করাটাও কিন্তু একটা ধারাবাহিকতা ইনশিওর করতে হবে। আমরা এখন করলাম, ভবিষ্যতে আমরা আশা করব এই নর্মসের দিকে একটা সজাগ দৃষ্টি থাকবে ইভেন ইলেক্টেড গভর্নমেন্ট। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইচাদি নেসারিয়া দাখিল মাদ্রাসায় নারী শিক্ষার্থীদের ভর্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা এমপিওভুক্ত সুবিধাভুক্ত ৮ দশক ধরে চলা মাদ্রাসায় বৈষম্য দূর করার দাবি জানান। এনায়েতুর রহমানের রিপোর্ট। 1944 সালে প্রতিষ্ঠিত ইচাদি নেসারিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হলেও বহু বছর ধরে এখানে কোনো ছাত্রী ভর্তি নেওয়া হয় না। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই নারীদের শিক্ষা থেকে দূরে রাখা হচ্ছে। এলাকায় বিকল্প কোনো মাধ্যমিক প্রতিষ্ঠান না থাকায় মেয়েদের ৩-৪ কিলোমিটার দূরের অন্য ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। আমাদের শিক্ষক ভর্তি নিতে চায় না, তার জন্য আমরা সরকারের কাছে বিচার চাই। সরকারি মাদ্রাসা থাকা সত্ত্বেও এখানে কোনো মেয়েদের পড়ানো এরকমের কোনো নিষেধাজ্ঞা নেই, তারপর আমাদের মেয়েদের কেন পড়াইতে পারবো না? আওলা মাদ্রাসায় পড়তে যায় অনেক দূরে, কষ্ট হয়ে যায়। আমরা চাই এখানে মেয়েদেরকে ভর্তি করা হোক। কর্তৃপক্ষ বলছে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এটি ছেলেদের মাদ্রাসা, তবে বালক মাদ্রাসা হিসেবে এমপিওভুক্ত হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি তারা। বাংলাদেশে কিছু বালক প্রতিষ্ঠান রয়েছে, বালক প্রতিষ্ঠানও সরকার বেতন এমপিভুক্ত করে এবং এই অর্থ প্রতিষ্ঠানের দীর্ঘ 81 বছর পর্যন্ত এই বালক হিসেবে চলে আসছে। আমি যখন সুপারের দায়িত্ব নিয়েছি আমি বালক হিসেবে পেয়েছি, সেই বালক হিসেবে অদ্যাবধি চলতেছে। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, মেয়েদের ভর্তি না নেওয়া নিয়ম বহির্ভূত, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি অবশ্যই একটি আপত্তিজনক কথা যে মেয়েদের শিক্ষার অধিকার আছে, অতএব মেয়েদেরকে পড়াতে হবে, সোজা কথা। এ ব্যাপারে আমি পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করি তারা এই বিষয় দ্বারা এই অবস্থান থেকে ফিরে আসবে এবং মেয়েদেরকে তাদের অধিকার, ন্যায্য অধিকার তারা দিতে বাধ্য থাকবে, এটা আমি মনে করি। বর্তমানে ইসাদি নেসারিয়া দাখিল মাদ্রাসায় 270 জন শিক্ষার্থী ও 12 জন শিক্ষক রয়েছেন। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ক্রমাগত সহিংসতার পরও চট্টগ্রামের রাউজানে আসন্ন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। বিএনপির চূড়ান্ত মনোনয়ন না পেলেও তিনি মনোনয়ন দাখিল করেন ও বৈধ হয়। চট্টগ্রামে গুডস হিলের সাংবাদিকদের তিনি বলেন, দল থেকে তাকে এগিয়ে যেতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। 20 জানুয়ারির আগে দল থেকে চূড়ান্ত ঘোষণা আসবে বলেও জানান তিনি। আমাকে বলেছে আপনি এগিয়ে যান, একদম হাইয়েস্ট লেভেল থেকে বলেছে। আর কি বলবো, বাস্তবে আমাকে এটা আনঅফিসিয়ালি জানানো হয়েছে, অফিসিয়ালি জানানো হবে 20 তারিখে। পরিবেশবাদী সংগঠন ইসপার উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত দেশের জাতীয় সম্পদ, এটি রক্ষায় প্রত্যেকের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় কর্মসূচিতে। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং অন্যরা ছিলেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দ্বীপ জেলা ভোলায় সরকারিভাবে প্রতিষ্ঠিত হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই খামারটি লোকবল সংকট, যন্ত্রপাতি বিকল এবং সংস্কারের অভাবে অচল হয়ে পড়েছে। দর্শক, এবার প্রকৃতি সংবাদ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে শীত এলেই হাজারো পরিযায়ী পাখির কলরবে মুখর হতো শরীয়তপুরের তুলাসার বাওর। তবে নগর সম্প্রসারণ, দখল, দূষণ, ভরাট ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকারে বিপন্ন বাওরের বাস্তুতন্ত্র। পরিযায়ী পাখির ক্রমহ্রাসমান পরিস্থিতি বার্তা দিচ্ছে, ব্যবস্থা না নিলে অচিরেই বন্ধ হয়ে যাবে এই পরিবেশ বন্ধুদের আনাগোনা।
এবারে খেলার খবর। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ 5ই আগস্টের আগের অবস্থায় ফিরতে চায় না বললেন তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একসাথে কাজ করার আহ্বান। আবারও জুলাই আগস্ট অভ্যুত্থানের মতো সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলে সিপিডির আশঙ্কা। দ্রব্যমূল্য বৃদ্ধি ও চাকরি হারানোয় মানুষের ক্ষোভ বাড়ছে মন্তব্য। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে বহু প্রাণহানি। বিক্ষোভকারীদের সন্ত্রাসবাদী উল্লেখ করে কঠোরভাবে দমনে খামেনির নির্দেশ। কোন্দল ভুলে ঐক্যের ইঙ্গিত দিলেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব। নির্বাচনের আগে সম্ভাবনা দেখছেন না শামীম হায়দার পাটোয়ারি। এবং সার বীজ সংকটে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কৃষক। সমস্যা সমাধানে সরকারি বেসরকারি মহলকে এগিয়ে আসার আহ্বান। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।